Swayam Prabha. Digital India. Educated India. এখন অবধি আমরা যে লেকচারগুলো আলোচনা করেছি সেখানে আমরা ডিফারেন্ট লিগ্যান্ডের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট, তাদের ইলেকট্রন ডোনার ক্যাপাবিলিটি, তাদের চার্জ, তারা কতগুলো ইলেকট্রন ক্যারি করে, তাদের সিগমা বন্ড করে না পাইডন বন্ড করে, এবং বিভিন্ন মেটালের উপর ডিপেন্ড করে তাদের বন্ডিং ক্যাপাবিলিটি কিভাবে চেঞ্জ হয় সেই বিষয়ে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। এবার আমরা এই যে লিগ্যান্ডের আলোচনাগুলো করলাম এবং কিছু স্পেসিফিক এক্সাম্পল আলোচনা করেছি যেখানে মেটালের সাথে আমরা লিগ্যান্ডের বন্ডিং করে তাদের কিছুটা কোনটা স্ট্রং বন্ড কোনটা উইক বন্ড, কিছু মেকানিজম, কোন লিগ্যান্ডটা ডিসোসিয়েট করবে, কোন লিগ্যান্ডটা বেরিয়ে যাবে কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে, কিভাবে রিয়াকশনটা এগিয়ে যাবে, অ্যাসিডিটি যখন আমরা হাইড্রাইড লিগ্যান্ড নিয়ে পড়েছিলাম সেই বিষয়ে কিন্তু আমরা অনেকটাই আলোচনা করেছি গত প্রায় 25-30টা লেকচারে, রাইট? এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে শুধু তো লিগ্যান্ডের সাথে মেটাল মেশানেই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাবে না। কম্পাউন্ড যখন একটা রিয়াক্ট্যান্টের সাথে যখন ধরে নাও তোমার রিয়াক্ট্যান্ট 1-এর সাথে তুমি যখন রিয়াক্ট্যান্ট 2 অ্যাড করছো এবং যখন তুমি তোমার এই প্রোডাক্টটি পাবে, সেটা একটা প্রোডাক্ট হোক, দুটো প্রোডাক্ট হোক, হোয়াট এভার বি দ্য প্রোডাক্ট, এই পুরো জিনিসটা কিন্তু থার্মোডাইনামিক্স কন্ট্রোল করে, রাইট? এই থার্মোডাইনামিক্স যেটা কন্ট্রোল করে তার মানে রিয়াকশন কোন পাথওয়েতে যাচ্ছে সেটা কন্ট্রোল করে কে? সেটা কন্ট্রোল করে থার্মোডাইনামিক্স। তাহলে আমাদের এখন অবধি রিয়েজেন্ট বিষয়ে বা লিগ্যান্ড বিষয়ে যে ধারণাটা হয়েছে সেই ধারণাটার উপর তৈরি করে আমরা শুরু করব একটা নতুন আলোচনা যেখানে আমরা বিভিন্ন টাইপের রিয়াকশন বিষয়ে আলোচনা করব বিভিন্ন লিগ্যান্ডের তত্ত্বাবধানে বা তাদের বিভিন্ন লিগ্যান্ডের প্রেজেন্সে। তাহলে আমরা আজকে থেকে শুরু করছি রিয়াকশন মেকানিজম। কি কি টাইপের রিয়াকশন আমাদের হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যখন এই রিয়াকশন মেকানিজম আলোচনা করি, যখন আমি এই থার্মোডাইনামিক্সের কথাটা বললাম, ধরে নাও তোমার যে রিয়েজেন্টগুলো আছে সেই রিয়েজেন্টগুলোর এনার্জি লেভেল এইখানে পড়ে এবং তোমার প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে তখন সেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে এইখানে, রাইট? এবার রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট এনার্জেটিক্যালি, এটা আমার এনার্জি অ্যাক্সিস, ধরে নাও এনার্জি অ্যাক্সিস, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে একটা ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে গিয়ে প্রোডাক্টটা তৈরি হয়, রাইট? এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট টিএস বলা হয় থাকে। এবং এই যে এনার্জি গ্যাপ বিটুইন যে ট্রানজিশন স্টেট অ্যান্ড রিয়াক্ট্যান্ট, এইটাকে আমরা বলে থাকি কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে যে কোনো রিয়াকশন করতে হলে সেটা তাদের রিয়াক্ট্যান্টগুলো নিজেদের মধ্যে রিয়াক্ট করে একটা ট্রানজিশন স্টেট ফর্ম করবে এবং তারপর তারা প্রোডাক্ট ফর্ম করবে। কখনো কখনো আমরা দেখবে যে কোনো রিয়াকশন রুম টেম্পারেচারে হয়ে যায়, তার মানে তার অ্যাক্টিভেশন এনার্জির ব্যারিয়ারটা অনেকটা লো। আবার কখনো কখনো সিমিলার টাইপের রিয়াকশনই অনেকটা হিট করতে হয় বা রিফ্লাক্স করতে হয়, তার মানে তোমাকে ওই রিয়াকশনটাকে ট্রানজিশন স্টেট অবধি পৌঁছে দিতে হলে অ্যাডিশনাল এনার্জি বা অতিরিক্ত শক্তি বা এনার্জির আমাদের সাপ্লাই করতে হয়, রাইট? তো এই জিনিসগুলো কিভাবে হয়, কি ধরনের রিয়াকশন এখানে হয় সেই বিষয়ে আজকে থেকে আমরা আলোচনাটা শুরু করব। তো প্রথমেই যেটা বলবো যে রিয়াকশন মেকানিজমের আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিগ্যান্ড সাবস্টিটিউশন রিয়াকশন। লিগ্যান্ড সাবস্টিটিউশন রিয়াকশন, এটা কি ধরনের রিয়াকশন? ধরা যাক আমরা একটা কমপ্লেক্স নিলাম, যে কমপ্লেক্সটা হচ্ছে আমাদের এন টাইপ একটা আমরা কমপ্লেক্স নিলাম যেখানে এন খানা লিগ্যান্ড মেটালের সাথে যুক্ত অবস্থায় রয়েছে
এবং তার সাথে আমরা পি একটা লিগ্যান্ড নিলাম যেটা এক্স নাম্বার রয়েছে। এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, যেটা আমরা বললাম লিগ্যান্ড সাবস্টিটিউশন, তার মানে কি একটি লিগ্যান্ড যেটা হচ্ছে এই লিগ্যান্ডটি সাবস্টিটিউট করবে আরেকটি লিগ্যান্ডকে। তাহলে আমার যদি এই এক্স লিগ্যান্ড, এক্স খানা পি লিগ্যান্ড আমাদের যদি এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে আসে, তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে ml n-x px, আর তার সাথে এক্স খানা এল আমাদের বেরিয়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই লিগ্যান্ডটার যদি কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট স্যাচুরেটেড কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট থাকে, environment leads to same number of ligands in product। মানে আমার যখন প্রোডাক্টটা ফর্ম করছি আমরা, দেখো এখানে n-x + x মানে nই থাকছে, মানে বেসিক্যালি মেটালে যে n নাম্বার অফ লিগ্যান্ড যুক্ত অবস্থায় ছিল, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের পরেও সেই টোটাল নাম্বার অফ লিগ্যান্ডের চেঞ্জ হয়নি, যদি আমরা ধরে নিই যে মেটালটা স্যাচুরেটেড কোঅর্ডিনেশন কমপ্লেক্সে রয়েছে। মানে ধরো অক্টাহাইড্রাল কমপ্লেক্সে রয়েছে, তার 6টা সাবস্টিটিউশন হয়, রাইট? আমরা এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ধরে নাও এই অক্টাহাইড্রাল কমপ্লেক্সে আমাদের এই এতগুলো লিগ্যান্ড রয়েছে, ধরো 6টি আমাদের লিগ্যান্ড ছিল তো অক্টাহাইড্রাল কমপ্লেক্সে। এবার এদের মধ্যে যে কোনো একটিকে আমি পি টাইপের অন্য একটি লিগ্যান্ড দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। কিন্তু সেটা করলেও একটা জিনিস দেখো, টোটাল নাম্বার অফ লিগ্যান্ড, মেটালের চারপাশে যে টোটাল নাম্বার অফ লিগ্যান্ড সেটা কিন্তু সেমই থেকে যাচ্ছে, এবং ইট ইজ ট্রু ফর অনলি স্যাচুরেটেড কমপ্লেক্স। যদি স্যাচুরেটেড মানে 18 ইলেকট্রন সিস্টেম যারা ওবে করে তাদের ক্ষেত্রে, বা যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে আনস্যাচুরেটেড যেমন 14 ইলেকট্রন 16 ইলেকট্রন, তাদের কিন্তু ইলেকট্রনিক স্টেট বা কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট এক্সপানশনেরও সুযোগ থাকে, রাইট? কিন্তু অক্টাহাইড্রাল হেক্সাকোঅর্ডিনেটেড সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হয় না। এবার প্রশ্ন হচ্ছে, এই স্যাচুরেশন মানে আমি কি বলতে চাইছি? স্যাচুরেশন মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোঅর্ডিনেটলি স্যাচুরেটেড। মানে এটার সাথে কিন্তু তোমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ওর সাথে গুলিয়ে ফেলো না, এটা আমি কোঅর্ডিনেশনের স্যাচুরেশনের কথা বলছি। তাহলে একটা ফেমাস কোট আছে যে তাহলে এই যে রিয়াকশনটা রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, এই যে পাথওয়েটা, সেই পাথওয়ে, ডিডাকশন অফ দ্য পাথওয়েই হচ্ছে আমাদের মেকানিজম, রাইট? তাহলে আমরা কি করব? আমরা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আমরা ডিডাক্ট করার চেষ্টা করব যে অ্যাভেলেবল রিয়াকশন, অ্যাভেলেবল পাথওয়ে কি হতে পারে, ঠিক আছে? এবং এখানে যেটা মনে রাখতে হবে, এক্সপেরিমেন্টাল ডেটাটাই হচ্ছে ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্টের রেসপেক্টেই কিন্তু আমরা কনজাংচার করব মেকানিজমের। তাহলে সেটাই হচ্ছে আমাদের মেকানিজম। সো এক্সপেরিমেন্টাল ডেটা বা ফ্যাক্ট যখন আমরা প্রুফ and conjuncted to conclude the plausible mechanism, right? এবং মেকানিস্টিক পাথওয়ের কোনো রাস্তা নেই যে তুমি বলতে পারবে যে তোমার মেকানিস্টিক পাথওয়েটা এই একটা পথ দিয়েই যায়। তোমার যদি মেকানিস্টিক পাথওয়েটা ধরে নাও, তোমার আর থেকে পি প্রোডাক্ট তৈরি হওয়ার তোমার ধরে নাও তিনটে পাথওয়ে রয়েছে। এটা আমার পাথওয়ে পাথ 1, পাথ 2, পাথ 3। তাহলে এই যে ফ্যাক্ট বা এক্সপেরিমেন্টাল ডেটা, সেইটা দিয়ে আমি প্রুফ করব এদের মধ্যে কোনটা সঠিক, বা কোনটা কেমিস্ট্রিকে ভায়োলেট করছে না, বা কোনটা সেন্সিবল আমাদের নলেজ বেস বা আমাদের লিগ্যান্ডের স্টাডির ওপর। সেইটাই হবে আমাদের প্লজিবল মেকানিস্টিক পাথওয়ে। বাকি দুটো অবভিয়াসলি হয়ে যাবে যদি সেটা কোথাও ননসেন্সিক্যাল মনে হয় কেমিস্ট্রির অ্যাসপেক্ট থেকে, তখন সেটা আমরা বাদ দিয়ে দেব। তার মানে
মেকানিস্টিক পাথওয়ে অনেক রকমের হতে পারে, তার মধ্যে যেটা সব থেকে প্লজিবল বা সেন্সিবল, যেখানে কেমিস্ট্রি মেক সেন্স, সেটাই হবে আমাদের মেকানিস্টিক পাথওয়ে। বাকি যে কটা পাথওয়ে থাকবে সেই পাথওয়েগুলোতে কিন্তু অধিকাংশ সময় কমপ্লিটলি তোমার ফ্যাক্টগুলো কিন্তু বা এক্সপেরিমেন্টাল ডেটা বা ফ্যাক্ট কিন্তু সেই পাথওয়েগুলোকে সাপোর্ট করবে না এবং সেগুলো আমাদের ডিসকার্ড করে দিতে হবে। তাহলে এই যে লিগ্যান্ড ডিসোসিয়েশন রিঅ্যাকশনটা নিয়ে আমরা আলোচনা করছি, এর দু ধরনের পাথ হয়। এই লিগ্যান্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন, লিগ্যান্ড সাবস্টিটিউশন, আমি এরকম ভাবে লিখলাম লিগ্যান্ড সাবস্টিটিউশন, এর দুটো পাথ হয়। দুটো পাথ কি কি? একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আরেকটা হচ্ছে ডিসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে কি? অ্যাসোসিয়েটিভ মানে বুঝতেই পারছো, এখানে অ্যাসোসিয়েট করবে, লিগ্যান্ডরা একসাথে অ্যাসোসিয়েট করবে, রাইট, লিগ্যান্ড অ্যাডিশন এবং লিগ্যান্ড ডিসোসিয়েশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। আর ডিসোসিয়েটিভ মানে কি? ডিসোসিয়েটিভ মানে হচ্ছে লিগ্যান্ডগুলো আগে ব্রেক করবে, তারপর লিগ্যান্ড অ্যাডিশন হবে। অ্যাসোসিয়েটিভ মানে কি? অ্যাসোসিয়েটিভ মেকানিজম মানে লিগ্যান্ড ইজ ডাইরেক্টলি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং কমপ্লেক্স। লিগ্যান্ড ইজ directly added to existing complex, এবং এটা শুধুমাত্র আমরা দেখতে পারবো যে এই অ্যাসোসিয়েটিভ পাথওয়েটা আমরা কিন্তু দেখতে পাবো যে এটা তখনই হবে যদি তাদের কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন নাম্বার স্যাটিসফাইড না থাকে। তার মানে সেটা কোন ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে আমরা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে হবে। কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড কমপ্লেক্স মানে কি? ধরো তোমার এরকম একটা অক্টাহাইড্রাল শেপের কমপ্লেক্স রয়েছে, সেখানে 5টি লিগ্যান্ড আছে 6টির জায়গায়, আর একটা জায়গায় হয়তো কোনো সলভেন্ট অ্যাডিশন অবস্থায় রয়েছে। এক্ষেত্রে যদি লিগ্যান্ডটি আসে, এক্ষেত্রে যদি একটি লিগ্যান্ড এসে অ্যাডিশন হয়, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার 5টা মাত্র কোঅর্ডিনেশন সাইড ফিল্ড রয়েছে, একটা ভ্যাকেন্ট রয়েছে, তো সহজেই সেটা আমাদের অ্যাসোসিয়েটিভ পাথওয়েতে যেতে পারে। বাট যদি আমার লিগ্যান্ডটা কমপ্লিটলি স্যাচুরেটেড হয়, মানে ধরো অক্টাহাইড্রাল কেসের ক্ষেত্রে 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে গেছে এবং আমার 6টি লিগ্যান্ডই রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আমরা অ্যাসোসিয়েটিভ পাথওয়েতে যেতে পারবো না। তার কারণ হচ্ছে মেটালটা কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড, অক্টাহাইড্রাল কমপ্লেক্সে 6টি লিগ্যান্ডই অ্যাড হতে পারে এবং সেটা আমরা জানি, কোনোভাবেই 7টি লিগ্যান্ড অ্যাড হতে পারে না। তার মানে হচ্ছে গিয়ে আমার যে কোনো একটি লিগ্যান্ডকে আগে বেরিয়ে যেতে হবে, তারপর আমার নতুন ইনকামিং লিগ্যান্ড কিন্তু এর মধ্যে আসতে পারবে। তাহলে এই হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেকানিজম, যেখানে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড যে কমপ্লেক্স তাদের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা অ্যাসোসিয়েটিভ মেকানিজম পেতে পারি। ডিসোসিয়েটিভ মেকানিজম তাহলে কি হলো? ডিসোসিয়েটিভ মেকানিজমের মানেটা হচ্ছে যে লিগ্যান্ড অ্যাডেড আফটার dissociation of existing ligand, L prime দিলাম আমি, L ligand from complex। তাহলে এইখানের ব্যাপারটা কি হচ্ছে? এইখানে আমরা বললাম যে ডিসোসিয়েটিভ পাথওয়ে মানে কি, যেটা আমরা এক্ষুনি বললাম যে আমার L6 ধরে না, এটা অক্টাহাইড্রাল স্ট্রাকচার, এটা যদি আমার অ্যাসোসিয়েটিভ পাথওয়ে যায়, অ্যাসোসিয়েটিভ পাথওয়ে মানে আমরা যদি এল প্রাইম অ্যাড করি, এটা কি হওয়া সম্ভব? না, এটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তার কারণ এই কমপ্লেক্সটা অলরেডি অক্টাহাইড্রাল এবং সেখানে 6টি আমার লিগ্যান্ড রয়েছে এবং কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড। তাহলে এই ক্ষেত্রে কিভাবে ও যাবে? এই ক্ষেত্রে যেভাবে ওকে যেতে হবে সেটা হচ্ছে আগে আমার হবে ডিসোসিয়েশন, ওয়ে আমার তৈরি হবে এম, এই জায়গাটা আমার ভ্যাকেন্ট থাকলো, এরপর আমার এল প্রাইম আসবে, এসে এই জায়গাটায় আমার ঢুকবে, ঢুকে আমার যে প্রোডাক্টটা তৈরি করবে
সেটা হয়ে গেল তাহলে এই ডিসোসিয়েটিভ পাথওয়ে কার ক্ষেত্রে হতে পারে? ডিসোসিয়েটিভ পাথওয়ে মোস্টলি আমাদের হতে পারে যেটা যে এই ডিসোসিয়েটিভ পাথওয়ে কাদের ক্ষেত্রে সম্ভব? ডিসোসিয়েটিভ পাথওয়ে হচ্ছে আমার স্যাচুরেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে, এটা সম্ভব বোঝাই যাচ্ছে। প্লাস আনস্যাচুরেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, এবং সে তার কিছু এক্সাম্পল আমরা আলোচনাও করব, শুধুমাত্র ইলেকট্রনিক ফ্যাক্টর বা স্টেরিক ফ্যাক্টরকে কনসিডার করে। তো আমার এটা আনস্যাচুরেটেড কমপ্লেক্সের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে আমায় কনসিডার করতে হবে কি কি? কনসিডারিং ইলেকট্রনিক অ্যান্ড স্টেরিক ফ্যাক্টর, মানে স্টেরিক্যালি হিন্ডার্ড গ্রুপ রয়েছে অ্যান্ড অল, সে বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তাহলে অ্যাসোসিয়েটিভ পাথওয়ে শুধুমাত্র আনস্যাচুরেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে হয়, বা ডিসোসিয়েটিভ পাথওয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের দুটোর ক্ষেত্রেই হতে পারে, কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড দু ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রেই হতে পারে। বোঝা গেছে? তাহলে আমাদের মেকানিজম স্পেশালি লিগ্যান্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে কি ধরনের ভাবে কি ভাবে এটা হতে পারে সেই বিষয়ে আশা করি তোমরা একটু হালকা ধারণা এই পার্টটাতে পেয়ে গেলে। এবার ধরো আমরা আলোচনা করছি যে লিগ্যান্ড অ্যাসোসিয়েশন বা যেটাকে আমরা লিগ্যান্ড অ্যাডিশনও বলে থাকি, এই ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে কি ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে এটা সম্ভব সেটা ধরে নেওয়া যাক। আমরা একটা রোহোডিয়ামের এক্সাম্পল দিয়ে আলোচনা করাটা শুরু করলাম। ধরে নাও আমাদের রোহোডিয়ামের ক্লোরাইড এবং এইখানে আমাদের ট্রাইফিনাইল ফসফিন যুক্ত অবস্থায় রয়েছে, এবং এর সাথে আমরা অ্যাড করছি কার্বন মনোক্সাইড, রাইট? এখন রোহোডিয়াম কি ধরনের সিস্টেম? এখানে অক্সিডেশন স্টেট কত? এখানে একমাত্র Cl মাইনাস আছে, অক্সিডেশন স্টেট হচ্ছে +1। তাহলে রোহোডিয়াম হলো আমাদের D8 টাইপের সিস্টেম। এবার তুমি যদি টোটাল ইলেকট্রন কাউন্ট করো 8 প্লাস এদের প্রত্যেকে 2 ইলেকট্রন ডোনার, 14 ইলেকট্রন সিস্টেম। এটা হলো একটা 14 ইলেকট্রন সিস্টেম। তার মানে 14 ইলেকট্রন সিস্টেম মানে দিস ইজ আনস্যাচুরেটেড, কারণ ও তো 18 ইলেকট্রন সিস্টেমে যায়নি, রাইট? তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই দেখব এই ধরনের সিস্টেমসগুলো কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েটিভ বা লিগ্যান্ড অ্যাডিশন পাথওয়ে দিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে এটা হলো আমাদের, রাইট? এই ধরনের আমাদের কিন্তু প্রোডাক্ট তৈরি হয়ে যেতে পারে, রাইট? তো আমরা দেখতে পেলাম কিভাবে অ্যাসোসিয়েটিভ মেকানিজমটা হতে পারে যদি আমাদের আনস্যাচুরেটেড কমপ্লেক্সটা থাকে। এবার এই একই এক্সাম্পল আমরা নেব, কিন্তু একটি ছোট্ট চেঞ্জ করে দেবো। সেটা হচ্ছে যে এই রোহোডিয়ামটা যেটা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড ছিল সেইটাকে আমরা করে দেব আরেকটা PPH3 লিগ্যান্ড তার সাথে আমরা অ্যাড করে দেব। তার মানে আমরা করে দিলাম হচ্ছে এরকম একটা সিনারিও যেখানে আমার ক্লোরাইড রয়েছে এবং আমার 3টি PPH3 লিগ্যান্ড রয়েছে। এবার দেখা যাক ইলেকট্রন কাউন্ট কি হয়। এখানে কি অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হয়েছে? না। তাহলে আমার এখানে মেটালের কাছ থেকে 8টি ইলেকট্রন আসছে, 4টি লিগ্যান্ড আছে, রাইট? 3টে PPH3 কাছ থেকে 2 আর ক্লোরাইডের কাছ থেকে 2, তাই টোটাল আমার 16 ইলেকট্রন সিস্টেম হলো। কিন্তু 16 ইলেকট্রন সিস্টেমও কিন্তু আমাদের কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড, রাইট? এটা কিন্তু আমাদের আনস্যাচুরেটেড সিস্টেমের মধ্যেই পড়ে, কারণ এ তো কোঅর্ডিনেশন স্ফিয়ার এক্সপ্যান্ড করতে পারে, 4 থেকে 6 যেতে পারে। কিন্তু এই ধরনের সিস্টেমের ক্ষেত্রেও যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই যে PPH3 গ্রুপ 3টে রয়েছে এবং তারা একসাথে একই প্ল্যানার পজিশনে রয়েছে, এই 3টে PPH3 গ্রুপ এর কিন্তু আমাদের স্টেরিক হিন্ড্রেন্স থাকবে। এবার যেহেতু স্টেরিক হিন্ড্রেন্স আছে, তার মানে এইখানে যে আমরা যে লিগ্যান্ড অ্যাডিশন কাজটি করেছিলাম, সেইটি কিন্তু আর এখানে সম্ভব হবে না, কারণ স্টেরিক হিন্ড্রেন্স অফ 2 PPH3 গ্রুপ। তাছাড়াও কি আছে? আরেকটা হচ্ছে PPH3 ইজ উইকলি বন্ডিং, তার কারণ হচ্ছে উইক সিগমা ডোনার।
এবং সেটার কারণ আমরা জানি, টোলম্যান কোন অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করেছিলাম সেটা। তো তার জন্য এই রিয়াকশনটা তাহলে আমার কিভাবে যাবে? এই রিয়াকশনটা আমার যেভাবে যাবে, ক্লোরাইড আর পিপিএইচসির মধ্যে কে তাহলে ডিসোসিয়েট করবে? অবভিয়াসলি আমার পিপিএইচসি ডিসোসিয়েট করবে। ডিসোসিয়েট করে আমার তৈরি করবে হচ্ছে এই ইন্টারমিডিয়েটটি, যেটি হচ্ছে আমাদের লেটস সে দেখতে পেলে এই ইন্টারমিডিয়েটটা তৈরি করলো। এবং তারপর এটা অবশ্যই আরো রিয়াকশন কিন্তু খুব সহজেই তৈরি করতে মানে কন্টিনিউ করতে পারে। তাহলে বোঝা গেল যে এক্সাম্পল থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এক তো স্টিরিও ইলেকট্রনিক এফেক্ট একটা রয়েছে, যে টোটাল ইলেকট্রন কাউন্ট আমার কি রয়েছে, কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে তার বেসিসে ইলেকট্রন কাউন্টের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে লিগ্যান্ড অ্যাসোসিয়েশন, সেরকম আমরা দেখতে পেলাম যে লিগ্যান্ড ডিসোসিয়েশন ব্যাপারটাও কিন্তু আনস্যাচুরেটেড কমপ্লেক্সে হতে পারে, যেটা কিন্তু আমরা এখানে আলোচনা করেছিলাম। তার একটা ছোট্ট আমি তোমাদের এখানে এক্সাম্পল দিলাম। ওকে, এখন আরেকটা যদি ছোট কমপ্লেক্সে দেখার চেষ্টা করি, যেটাতে আমরা ধরো একটা বাইডেন্টেড লিগ্যান্ড নিয়ে রুথেনিয়াম বেস সিস্টেমে আমরা একটা বাইডেন্টেড লিগ্যান্ডে দেখার চেষ্টা করি। ধরে নাও আমার বাইডেন্টেড লিগ্যান্ডটি হলো এই রকম। আর এর সাথে দুটো ক্লোরাইড যুক্ত অবস্থায় রয়েছে, রাইট? তাহলে অক্সিডেশন স্টেট কত হলো? +2। এবার এটা আবার কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড অবস্থায় রয়েছে, রাইট? এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে রুথেনিয়ামের কত? রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। এবার যদি তুমি এটাকে কাউন্ট করো 18 ইলেকট্রন সিস্টেমে, দেখবে এটা স্যাচুরেটেড 18 ইলেকট্রন সিস্টেম। আমরা এটাও জানি এই ধরনের মানে 4D 5D মেটাল কিন্তু নিজেদের টুইস্ট করে কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট চেঞ্জ করে বিগারও করতে পারে, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো লিগ্যান্ড আছে, আমি বললাম যে এটা কিন্তু আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন পাথওয়েতে যাবে, তার কারণ এটা ইলেকট্রন রিচ সিস্টেম 18 ইলেকট্রন ফলো করছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে দুটো লিগ্যান্ড রয়েছে, একটা হচ্ছে আমাদের ক্লোরাইড, একটা হচ্ছে আমাদের PME2, এদের মধ্যে কোন লিগ্যান্ডটি ডিসোসিয়েট করবে? এখন প্রশ্ন হচ্ছে যে PME2 কিন্তু একটা চিলেট কাইন্ড অফ রিং তৈরি করে, রাইট? তো তার একটা থার্মোডাইনামিক স্টেবিলিটি রয়েছে, কারণ এটা 5 মেম্বার রিং তৈরি করেছে, রাইট? তো এই ধরনের সিস্টেমে সমস্যা হয়ে গেছে যে চিলেট এফেক্ট একটা অ্যাডিশনাল স্টেবিলিটি দিয়েছে, তার জন্য ডিউ টু চিলেট এফেক্ট and more sigma donor capability, PME2 will not dissociate. ওকে, তাহলে ক্লোরাইডকে বেরিয়ে যেতে হবে। ক্লোরাইডকে বেরিয়ে গিয়ে ক্লোরাইড তাহলে কি তৈরি করবে? ক্লোরাইড আমার তৈরি করবে একটি ক্যাটায়নিক কমপ্লেক্স, এবং ওভারঅল চার্জ এখানে থাকলো হচ্ছে প্লাস। এই ক্যাটায়নিক কমপ্লেক্সটা তৈরি করবে। এই ক্যাটায়নিক কমপ্লেক্স তৈরি করার পর আমরা দেখতে পাবো এখানে যদি আমাদের লিগ্যান্ড অ্যাসোসিয়েশন করতে হয় সেটা কিন্তু সম্ভব। তাহলে বুঝতে পারলে যে এখানে শুধু যে মাত্র যেটা আমি বলছিলাম যে স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে তা নয়, তার সাথে যে অ্যাডিশনাল স্টেবিলিটি ফ্যাক্টর, যেমন এই ক্ষেত্রে রয়েছে আমাদের চিলেট রিং ফরমেশন, এই যে চিলেট এফেক্ট রয়েছে, সেইটাও কিন্তু অ্যাডিশনাল স্টেবিলিটি দিচ্ছে এই কমপ্লেক্সটাকে, যেটা কিন্তু ক্লোরাইড এবং PME2 যে চিলেট লিগ্যান্ড রয়েছে তাদের মধ্যে কোনটা ডিসোসিয়েট করবে সেইটা কিন্তু আমাদের বুঝতে সাহায্য করছে। তাহলে মানে ইন জেনারেল আমরা যেটা বলতে পারি যে 18 ইলেকট্রন স্যাচুরেটেড যে সিস্টেমস গুলো আছে প্রেফার্স ডিসোসিয়েটিভ পাথওয়ে। ওকে, তাহলে এবার একটু আরো কিছু এক্সাম্পলের রেসপেক্টে দেখা যাক। ধরে নাও আমি একটা মলিবডিনামের একটা কমপ্লেক্স দিচ্ছি, যেটা মলিবডিনাম হেক্সাকার্বনিল। ধরে নাও মলিবডিনাম আমি
মলিবডিনাম হেক্সাকার্বনেট সিস্টেম নিলাম এবং আমি চাইছি কি, আমি চাইছি হচ্ছে PMe3 লিগ্যান্ডকে অ্যাড করতে। এটা হচ্ছে আমার টার্গেট। এবার তুমি যদি এখানে, এটা ক্রোমিয়ামের সিস্টেম, রাইট? তো মলিবডিনাম যে সিস্টেমটা সেটা ক্রোমিয়ামে পড়ে, রাইট? ক্রোমিয়াম D6 ইলেকট্রন সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে আমার এখানে 6 আর 6টি সিওর জন্য আমার টোটাল 18 ইলেকট্রন সিস্টেম, এটা স্যাচুরেটেড। তাহলে এই PMe3 অ্যাডিশন কিন্তু এই 6টি কার্বন মনোক্সাইডকে অ্যাটাচড অবস্থায় রেখে করা সম্ভব নয়। যেহেতু করা সম্ভব নয়, তার জন্য আমাদের প্রথমে করতে হবে লিগ্যান্ড ডিসোসিয়েশন, যেখানে আমাদের মলিবডিনাম ধরে নাও একটা ফেজ খুলে দিল, একটা কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের সাথে মেটাল মলিবডিনামের বন্ড যথেষ্টই স্ট্রঙ্গার, দিয়ে তারপর আমাদের হবে হচ্ছে PMe3 অ্যাডিশন, যেটা আমাদের করছে। এবং সেই PMe3টা আমাদের অ্যাড হয়ে আলটিমেটলি আমাদের যে প্রোডাক্টটা তৈরি করবে, যেখানে আমাদের এগুলো সব CO 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 আর একটি আমাদের PMe3 লিগ্যান্ড এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, রাইট? তাহলে বোঝাই গেল যে 18 ইলেকট্রন স্যাচুরেটেড সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা আগে একটা আনস্যাচুরেটেড কমপ্লেক্স ফর্ম করলো, আনস্যাচুরেটেড কমপ্লেক্স ফর্ম করলো, তারপর আবার কিন্তু স্যাচুরেটেড কমপ্লেক্সে চলে গেল। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট কিরকম আছে, তার অক্সিডেশন স্টেট কিরকম আছে, তার উপর তার কটা ডি ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন অ্যাভেলেবেল আছে, তার উপর নির্ভর করে কিন্তু আমরা এই পুরো সিস্টেমসগুলোকে আরামসে ডিস্ট্রিবিউট করতে পারি এবং ভাবতে পারি যে ওটা আমাদের কি ধরনের মেকানিজমে যাবে, অ্যাসোসিয়েটিভ মেকানিজম নাকি আমাদের ডিসোসিয়েটিভ মেকানিজমে যাবে, রাইট? এবার একইভাবে আমরা আরো কিছু সিস্টেম কিন্তু এরকম ভাবে ভাবতে পারি, যেমন আমরা ধরে নিই যে একটা লিগ্যান্ড আমরা ধরে নিই, এই লিগ্যান্ডটি যেখানে ফসফরাসের সাথে আমাদের সাইক্লোহেক্সেন যুক্ত অবস্থায় রয়েছে, ধরে নাও। ওকে, ফসফরাসের সাথে আমাদের সাইক্লোহেক্সেন যদি আমাদের যুক্ত অবস্থায় থাকে, তাহলে এই ধরনের সিস্টেমসগুলো কিভাবে রিয়াক্ট করবে সেটা আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করব। ধরে নিলাম এরকম একটি কমপ্লেক্স নিলাম আমরা, যেখানে নিকেল রয়েছে এবং এটাকে আমরা CY লিগ্যান্ড বললাম, এবং সেখানে PCY3 রয়েছে। এবার দেখো এই সিস্টেমটা কিন্তু খুব বাল্কি লিগ্যান্ড। এখন বাল্কি লিগ্যান্ডের সমস্যা হচ্ছে এটা স্টেরিক হিন্ড্রেন্স থাকবে, তার মানে স্টেরিক ফ্যাক্টর এখানে আমার কাজ করবে, স্টেরিক ফ্যাক্টর আমার এখানে কাজ করবে। এবার স্টেরিক ফ্যাক্টর যদি আমার কাজ করে তাহলে কি হবে, তাহলে আমাদের কিন্তু লিগ্যান্ড ডিসোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। নিকেল কোন অক্সিডেশন স্টেটে আছে, +2, তার মানে 8, আর এই 4টি লিগ্যান্ড থেকে 8 পাচ্ছে, তাহলে 16 ইলেকট্রন আনস্যাচুরেটেড। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে স্টেরিক এফেক্টটা রয়েছে এই দুটি গ্রুপের, তার জন্য যেটা হবে, আগে আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন হবে, হয়ে গিয়ে আমার এইটি তৈরি হবে, হওয়ার পর তারপর যদি আমি অন্য কোনো লিগ্যান্ড অ্যাড করি, লেটস সে PMe3 আমি অ্যাড করে দিলাম, তারপর কিন্তু আমার PMe3 লিগ্যান্ড সহজেই অ্যাড হয়ে যাবে। এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সিস্টেমটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সিস্টেমটা 16 ইলেকট্রন সিস্টেম থেকে প্রথমে যাচ্ছে 14 ইলেকট্রন, আরও আনস্যাচুরেটেড হচ্ছে, এবং তারপর আবার কিন্তু 16 ইলেকট্রন সিস্টেম ব্যাক করছে। তাহলে বোঝা গেল যে কিভাবে লিগ্যান্ডের এনভায়রনমেন্ট বা স্টেরিক এফেক্ট একটা অ্যাসোসিয়েটিভ বা ডিসোসিয়েটিভ পাথওয়ে জাস্টিফাই করে। যেটা আমরা বলেছিলাম যে ডিসোসিয়েটিভ পাথওয়ে আমাদের কোঅর্ডিনেটিভলি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড দুটো কমপ্লেক্সের ক্ষেত্রেই হতে পারে, এবং সেই এক্সাম্পলটা কিন্তু এই লিগ্যান্ডের ক্ষেত্রে দেখলাম। সেই এক্সাম্পলটা আবার যেটা স্টেরিক ফ্যাক্টরের রেসপেক্টে দেখলাম, এইখানে রুথেনিয়াম PPH3Cl এর ক্ষেত্রেও আমরা এই রোহোডিয়াম PPH3Cl এর ক্ষেত্রেও একই এক ধরনের একটা আমরা এক্সাম্পল কিন্তু আমরা দেখেছি। আবার যদি আমরা এই যে রুথেনিয়ামের এই সিস্টেমটা দেখলাম যে দুটি মোটামুটি সিগমা ডোনার লিগ্যান্ড রয়েছে, তাও চিলেট এফেক্ট যেটা একটা স্টেরিও ইলেকট্রনিক এফেক্ট যেটা বেসিক্যালি স্টেবিলিটি দেয় সিস্টেমটাকে,
তার জন্য কিন্তু কোন লিগ্যান্ডটা ডিসোসিয়েট করলো সেটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আজকের এই লেকচারে তোমাদের একটা ধারণা জন্মালো যে কি ধরনের রিয়াকশন হতে পারে এবং কিভাবে সেটা যেতে পারে। এই বিষয়ে আশা করি তোমরা সহজেই ধারণাটা করতে পারলে। আগামী যে লেকচারটা সেখানে আমরা এই লিগ্যান্ড সাবস্টিটিউশন রিয়াকশন যেটা ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশনের আরো কিছু এফেক্ট আলোচনা করব, ট্রান্স এফেক্ট, সলভেন্ট এফেক্ট, রাইট, ইলেকট্রনিক আরো কিছু এফেক্ট আলোচনা করব। আশা করি এই জায়গাটা তোমাদের ভালো লেগেছে এবং এই বিষয়ে তোমরা আরো কিছু প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন প্রবলেম সলভিং এর মাধ্যমে প্র্যাকটিস করতে পারো এবং আশা করি তোমরা তাতে আরো প্র্যাকটিস করলে আরো বেশি বুৎপত্তি তোমাদের এই বিষয়ে আসবে। ধন্যবাদ।